Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো 40 আউট অফ 40 স্কোর করতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। অলরেডি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, আওয়ার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসেস থেকে টপ 50 এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আপলোড হয়েছে। তোমাদের জন্য একটি প্লে লিস্টও করে দিয়েছি, সেখান থেকে ক্লাসগুলিকে যারা মিস করে গিয়েছো তারা অবশ্যই দেখে নাও। আজকে স্ট্রং রুটস, কথা দিচ্ছি আজকের পর থেকে স্ট্রং রুটস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, কোনো কোশ্চেনই কিন্তু তোমাদের এরপরে আর আটকাবে না। চলো আজকে দেখে নেই স্ট্রং রুটস থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দেব, যাতে আমাদের কোনো এমসিকিউ টাইপ কোশ্চেন এক্সামে না আটকায়। আগে জানতে হবে স্ট্রং রুটস কার লেখা। স্ট্রং রুটস লিখেছেন এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম হলো, পুরো নামটি হলো আবুল ফাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, যাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মিসাইল ম্যান বলা হয়। তিনি ছিলেন ভারতের 11th প্রেসিডেন্ট 2002 টু 2007, 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতি ছিলেন। স্ট্রং রুটস এটি নেওয়া হয়েছে তার লেখা একটি অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, সেখান থেকে। তাহলে স্ট্রং রুটস কেমন ধরনের টেক্সট? এটি কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট। এবার জেনে নেব স্ট্রং রুটস থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এপিজে আব্দুল কালামের প্যারেন্টস, মা বাবার নাম কি ছিল? ফাদার্স নেম ছিল জয়নুল আবেদিন এবং মায়ের নাম ছিল আশিয়াম্মা। তাহলে তার প্যারেন্টস কে ছিল? জয়নুল আবেদিন এবং আশিয়াম্মা। লোকজন তার মা বাবাকে বলতো কি? আইডিয়াল কাপল। তার মা বাবা দেখতে কেমন ছিল? টল, হ্যান্ডসাম। তারা ছিল কাইন্ড, ওয়াইজ, লার্জ হার্টেড এবং তার বাবা ছিল অস্টার, কথার অর্থ সংযমী, এবং তাদেরকে বলা হতো আইডিয়াল কাপল। ফ্যামিলি, ফ্যামিলি কেমন ছিল? কেমন পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন? মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, মধ্যবিত্ত তামিল পরিবারে কিন্তু এপিজে আব্দুল কালামের জন্ম হয়েছিল। বার্থ প্লেস, তার বার্থ প্লেস ছিল রামেশ্বরম ইন দা আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। মাদ্রাসে রামেশ্বরম শহরে কিন্তু তার জন্ম হয়েছিল। এই আর্স্টওয়াইল এর সিনোনিম ফর, অর্থাৎ অর্থ কিন্তু লিখতে দেবে। আর্স্টওয়াইল কথার অর্থ ফরমার বা প্রিভিয়াস, পূর্বতন, আগেকার। তার চাইল্ডহুড সম্পর্কে কোশ্চেন গুলো খেয়াল রাখতে হবে, যে ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে তার চাইল্ডহুড থেকে। তার চাইল্ডহুডটি কেমন ছিল? চাইল্ডহুড ছিল ভেরি সিকিউর। তার চাইল্ডহুড ছিল সিকিউর, সুরক্ষিত। কেমন? মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি তার চাইল্ডহুডটা সিকিউর ছিল। অল নেসেসিটিস, যেসব প্রয়োজনীয় জিনিস তাকে দেওয়া হতো সেগুলি হলো ফুড, মেডিসিন এবং ক্লথিং। তার বাইরে কিন্তু কোনো বিলাসিতার জিনিস তাকে দেওয়া হতো না, কেবলমাত্র যেগুলো বেসিক নিড ছিল সেগুলি তাকে দেওয়া হতো। সেগুলি কি? ফুড, মেডিসিন এবং ক্লথিং, পোশাক। আর তার চাইল্ডহুড সিকিউর ছিল মেটেরিয়ালি এবং ইমোশনালি। তাহলে চাইল্ডহুড থেকে কোশ্চেন আসলে আমরা পারবো, এর বাইরে কিন্তু চাইল্ডহুড থেকে কোশ্চেন আসবে না। এবার হলো তার অ্যানসেস্ট্রাল হাউস, যে বাড়িটা, যে পৈতৃক বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িটা কেমন ছিল? সেই বাড়িটা বিল্ট হয়েছিল, তৈরি হয়েছিল ইন দা মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। 1900 শতকের মাঝামাঝি সময়ে কিন্তু সেই বাড়িটা তৈরি হয়েছিল। বাড়িটা কেমন ছিল? ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা ছিল খুব সুন্দর বড় একটা পাকা বাড়ি। এই বাড়িটি তৈরি ছিল মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। বাড়িটা চুনাপাথর এবং ব্রিক অর্থাৎ ইট দিয়ে তৈরি ছিল। এই বাড়িটি যে রাস্তার ধারে ছিল সেটি হলো মস্কো স্ট্রিট। মস্কো স্ট্রিটের পাশে কিন্তু এই বাড়িটা ছিল। তাহলে তার অ্যানসেস্ট্রাল হাউস থেকে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আমরা দেখে নিলাম। বাড়িটা মিড অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। এটা ছিল ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, বড় সুন্দর পাকা বাড়ি।
বাড়িটা তৈরি ছিল লাইমস্টোন এবং ব্রিক দিয়ে। এই বাড়িটা কোথায় অবস্থিত ছিল? মস্কো স্ট্রিটের পাশে অবস্থিত ছিল। তাহলে অ্যানসেস্ট্রাল হাউস সম্পর্কে আমরা যে কোশ্চেনগুলি আসার দেখে নিলাম। এবার তার নেইবারহুড অর্থাৎ তার এলাকাটা কেমন ছিল? প্রিডমিনেন্টলি মুসলিম ছিল তার নেইবারহুডটা, তার সে যেখানে থাকতো সেই জায়গাটায় মুসলিম অধ্যুষিত ছিল, অর্থাৎ মুসলিম ধর্মের লোকজন বেশি বাস করত। কিন্তু কিছু হিন্দু পরিবারও সেখানে বাস করত। হিন্দু এবং মুসলিমরা কিভাবে বাস করত? হিন্দু অ্যান্ড মুসলিমস লিভ অ্যামিকেবলি। অ্যামিকেবলি কথাটা কিন্তু মনে রাখতে হবে। কেমন ভাবে? অ্যামিকেবলি কথার অর্থ ফ্রেন্ডলি। তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ ভাবে সেখানে বসবাস করত। সেখানে একটা শিবের মন্দির ছিল এবং একটি পুরনো মসজিদ ছিল। দেয়ার ওয়ার আ শিবা টেম্পল অ্যান্ড অ্যান ওল্ড মস্কো। একটা পুরনো মস্কো ছিল। এই যে শিবা টেম্পল, তার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল, 10 মিনিটস ওয়াক ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে। কিন্তু সেই শিবা টেম্পলের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট ছিল। তার বাবা তাকে রোজ সন্ধ্যেবেলায় নিয়ে যেতেন মস্কোতে ইভিনিং প্রেয়ারের জন্য। হি উড ভিজিট মস্কো উইথ হিজ ফাদার ফর ইভিনিং প্রেয়ার। সেখানে কোন ভাষাতে মন্ত্র পাঠ হতো? দ্য প্রেয়ার চ্যান্টেড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আরবি ভাষাতে মন্ত্র পাঠ হতো। তাহলে আমরা জেনে নিলাম তার এলাকাটা ছিল প্রিডমিনেন্টলি মুসলিম। কথার অর্থ মুসলিম অধ্যুষিত। যেসব জায়গাগুলি থেকে কোশ্চেন আসবে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দেব। হিন্দু এবং মুসলিমরা তার এলাকায় কেমন ভাবে বাস করত? বাস করত অ্যামিকেবলি। অ্যামিকেবলি কথার অর্থ ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ ভাবে। সেখানে কি ছিল? শিবা টেম্পল। তার বাড়ি থেকে কত দূরত্ব ছিল? 10 মিনিটস ওয়াক, পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা ছিল। তাছাড়াও এলাকায় কি ছিল? এ ভেরি ওল্ড মস্কো, একটা খুব পুরনো মসজিদ ছিল, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তার বাবা তাকে নিয়ে যেত ইভিনিং প্রেয়ারের জন্য, সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। সেখানে মন্ত্র পাঠ হতো কোন ভাষাতে? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আরবি ভাষাতে মন্ত্র পাঠ হতো। এই যে শিবা টেম্পলের কথা বলা হলো, যে রামেশ্বরমের যে শিবা টেম্পল, সেই টেম্পলের হাই প্রিস্ট অর্থাৎ প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। কে ছিলেন? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তিনি ছিলেন এই রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট। তাছাড়াও তার একটা পরিচয় বলা হয়েছে, তিনি ছিলেন ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার, অর্থাৎ জৈনুল আবেদিনের বন্ধু ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তারা কি করতেন? ওয়ারিং ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ট্র্যাডিশনাল অ্যাটায়ার কথা অর্থ ট্র্যাডিশনাল ড্রেস, তাদের নিজস্ব পোশাক পরে, অর্থাৎ পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী পুরোহিতের পোশাক এবং কালামের বাবা জৈনুল আবেদিন মৌলবীর পোশাক পরে তারা কি নিয়ে আলোচনা করতেন? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার। তারা কোন বিষয়ে আলোচনা করতেন? স্পিরিচুয়াল ম্যাটার, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা কিন্তু আলোচনা করতেন। কালামের বাবার সম্পর্কে যে কোশ্চেন গুলো আসতে পারে কালামস ফাদার থেকে, কালামস ফাদার হ্যাড নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েল। তার বাবার প্রথাগত শিক্ষা যেমন ছিল না, তেমন সম্পত্তিও সেরকম ছিল না। তিনি কিসের অধিকারী ছিলেন? হি পজেস গ্রেট ইনেট ওয়াইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। তার বাবার প্রচুর জ্ঞান ছিল। ওয়াইজডম কথার অর্থ জ্ঞান, এবং তার বাবা কিন্তু উদার মনের মানুষ ছিলেন। ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। তার বাবার হেল্পমেট ছিল তার মা আশি আম্মা, অর্থাৎ কালামের মা আশি আম্মা ছিল তার বাবার হেল্পমেট অর্থাৎ সাহায্যকারী। তারা বা কালামের বাবা কোন জিনিসটাকে অ্যাভয়েড করতো? কালামের বাবা অ্যাভয়েড করতেন অল ইনএসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। সমস্ত ধরনের বিলাসিতাকে এবং স্বাচ্ছন্দ্যকে তিনি কিন্তু অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন। কালামের বাবার কাছে লোকজন দেখা করতে আসতো। কালামের বাবা যখন মস্কোতে থাকতো, তারা কিন্তু মস্কোর বাইরে তার বাবার জন্য অপেক্ষা করতো। পিপল ওয়েটিং ফর হিম আউটসাইড দ্য মস্কো। কোশ্চেন আসবে ওয়েটিং থাকলে কোথায় ওয়েটিং করতো? আউটসাইড দ্য মস্কো, মস্কোর বাইরে। তারা কি নিয়ে আসতো? উইথ বোলস অফ ওয়াটার। তারা কোন পাত্র করে জল নিয়ে আসতো।
কিসের জন্য জল নিয়ে আসতো তার বাবা যাতে সেটাতে মন্ত্র পড়ে দেন, তার বাবা যাতে সেই প্রেয়ার মানে প্রার্থনা, মন্ত্র পড়ে দেন। তিনি আঙুলের অগ্রভাগ, ফিঙ্গার টিপস সেই জলে টাচ করতেন এবং মন্ত্র পড়ে দিতেন। এবং সেই মন্ত্রপুত জল কাদের জন্য নিয়ে যাওয়া হতো? বাড়িতে যারা ইনভ্যালিড আছে, দে ক্যারিড ওয়াটার হোম ফর ইনভ্যালিড, অসুস্থতার জন্য সেই জল নিয়ে যাওয়া হতো। অপশানে ইনভ্যালিড শব্দ আমরা দেখতে পাবো। বিং কিওর, সুস্থ হয়ে তারা কালামের বাবার সাথে দেখা করতে আসতো এবং তাকে কি করত? থ্যাঙ্কস জানাতো। এবং কালামের বাবা তখন হাসতেন এবং বলতেন, টোল্ড দেম, তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। কাকে ধন্যবাদ জানাতে? আল্লাহকে। আল্লাহ কেমন? দ্য মার্সিফুল, তিনি কিন্তু করুণাময়, সর্বশক্তিমান, তাকে ধন্যবাদ জানাও, আমাকে না। কালামের বাবা কি করতেন? এলাকার লোকজনকে জটিল ধর্মতত্ত্ব সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে দিতেন। হি টোল্ড দেম, হি কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। কি বললাম? কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল কনসেপ্ট আধ্যাত্মিক বিষয়, সেটিকে বুঝিয়ে দিতেন ইন ডাউন টু আর্থ তামিল ভাষাতে, কিন্তু তিনি সেটা বুঝিয়ে দিতেন সহজ সরল, ডাউন টু আর্থ তামিল বলতে সহজ সরল তামিল ভাষা, তাদের মাতৃভাষা, সেটাতে কনভার্ট করে দিতেন, যেটি আরবি ভাষাতে লেখা সেই কঠিন জটিল ধর্মতত্ত্বটাকে। কালামের বাবার ডেলি রুটিন থেকে কোশ্চেন আসবে। তার বাবা রোজ ভোর 4টের সময় 4 AM তিনি কিন্তু ঘুম থেকে উঠতেন, দিন স্টার্ট করতেন। কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, এবং তার বাবার দিনটা শুরু হতো বাই রিডিং নামাজ পড়ে তিনি দিন শুরু করতেন। বিফোর ডন, সূর্য ওঠার আগে তিনি কিন্তু নামাজ পড়ে ভোর 4টের সময় দিন শুরু করতেন। তারপরে তিনি হাঁটতে চলে যেতেন, ওয়াক 4 মাইলস। মনে রাখবে, ভোর 4টেই উঠতেন এবং 4 মাইল হাঁটতেন। কত দূর হাঁটতেন? টু দেয়ার কোকোনাট গ্রোভ, তাদের যে নারকোল বাগানটা রয়েছে সেখানে, সেই পর্যন্ত তিনি হেঁটে যেতেন। রিটার্ন উইথ এ ডজন কোকোনাটস, এবং 1 ডজন কোকোনাট নিয়ে, অর্থাৎ 12টি কোকোনাট নিয়ে কাঁধে ঝুলিয়ে, অন হিজ শোল্ডার, তিনি কিন্তু ফিরতেন, তার কাঁধে ঝুলিয়ে নিয়ে তিনি ফিরতেন। শোল্ডার মানে কাঁধ, মনে রাখবে কিভাবে নিয়ে আসতেন তিনি, সেগুলোকে ঝুলিয়ে নিয়ে আসতেন তার কাঁধে করে, থ্রোন ওভার হিজ শোল্ডার। আর যে কোশ্চেন, দেন টুক হিজ ব্রেকফাস্ট, অর্থাৎ তিনি কোকোনাট গ্রোভ থেকে যখন বাড়ি ফিরতেন, ফিরে কিন্তু তিনি তার ব্রেকফাস্ট করতেন। তাহলে কখন? আফটার রিটার্নিং ফ্রম কোকোনাট গ্রোভ থেকে ফেরার পর। এই রুটিনটা তিনি মেনটেন করেছিলেন কতদিন পর্যন্ত? কালাম এক্স্যাক্টলি বলতে পারেননি কত বছর পর্যন্ত, তিনি বলেছেন লেট 60s, অর্থাৎ 60-এর দশকের শেষের দিক পর্যন্ত, অর্থাৎ 66 থেকে 66 টু 69, এর মধ্যে কোনো ফিগারও দেওয়া থাকতে পারে, দেখা গেল 67 দেওয়া আছে, জানবে যে ওটিই হবে। তাহলে সেই রুটিনটা তিনি ফলো করেছিলেন লেট 60s পর্যন্ত। আর কালামের মা সম্পর্কে আমরা যে ইনফরমেশন গুলি জেনে রাখবো, কালামের মা ফেড মানে খাওয়াতেন মেনি আউটসাইডার্স, বহু বাইরের লোক, তাদের বাড়ির লোকের থেকেও কিন্তু বাইরের লোক বেশি খেত তাদের বাড়িতে। অর্থাৎ কালাম বলছেন যে শি ফেড এভরিডে, তিনি প্রত্যেক দিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট, আমি নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক এট উইথ আস, আমাদের সাথে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের বাড়ির লোক মিলে যতজন হবে তার থেকে বাইরের লোক কিন্তু আমাদের বাড়িতে বেশি খেত। তাহলে কাদেরকে তিনি খাওয়াতেন? আউটসাইডার্স, যারা অতিথি বা বাড়ির বাইরের লোক, তাদেরকে তিনি কিন্তু খাওয়াতেন। তার মায়ের লাইনেস কথার অর্থ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বংশধরেরা ছিল মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ ফাদার্স, তার বাবার বংশধরের থেকে তার মায়ের বংশধরেরা কিন্তু অনেক বেশি ডিস্টিংগুইশড মানে বিখ্যাত ছিল। ওয়ান অফ হার ফোরবেয়ার্স, তার মায়ের অর্থাৎ আশিয়াম্মার কোন একজন ফোরবেয়ার্স অর্থাৎ পূর্বপুরুষ গট দ্য টাইটেল বাহাদুর, তার মায়ের, কালামের মায়ের বংশধরের কেউ একজন বাহাদুর উপাধি পেয়েছিল। খুব ইম্পর্টেন্ট, কাদের কাছ থেকে? বাই দ্য ব্রিটিশদের কাছ থেকে
বাহাদুর উপাধি পেয়েছিল। কালাম এট উইথ হার মাদার, কালাম খেতেন তার মায়ের সাথে বসে। কোথায়? অন দা কিচেন ফ্লোর, কিচেনের সানে বসে তারা খেতেন। কিসে করে কালাম খেতেন? অন এ ব্যানানা লিভ, কলা পাতা করে খেতেন। তার মা তাকে কি কি খেতে দিতেন তার মেনুটা কিন্তু আসবে। রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্প, হোমমেড পিকেল এবং কোকোনাট চাটনি। তাহলে কি কি? রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প, বিভিন্ন তরকারি দিয়ে একটা ঝোল, হোমমেড পিকেল, বাড়িতে তৈরি আচার, আর কি? আর কোকোনাট চাটনি, নারকলের চাটনি। এটা ছিল তার মেনু। কালামের বাবা, কালাম যখন বড় হলেন, প্রশ্ন করার মতো হলেন, কালাম তার বাবাকে প্রশ্ন করেছিলেন অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। কি নিয়ে প্রশ্ন করেছিলেন? প্রার্থনার গুরুত্ব নিয়ে। এবং তার বাবা উত্তর দিয়েছিলেন দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার মধ্যে কিন্তু কোনো রহস্যজনক কিছুই নেই। তাহলে প্রেয়ার কি করে? প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, মানুষের মধ্যে কি করে? আত্মার সাথে আত্মার মিলন ঘটায়। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করছো, হি সেড, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইওর বডি, তোমার আত্মাটা তোমার মনকে ছেড়ে চলে যায়, বিকাম এ পার্ট অফ দ্য কসমস। এই লাইনটা মনে রেখো, স্পিরিটটা কি হয়? বিকাম এ পার্ট অফ দ্য কসমস, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অণুতে পরিণত হয়। হুইচ নোজ নো ডিভিশন, যেখানে কোনো বিভেদ থাকে না। অফ ওয়েলথ, ধনী দরিদ্রের মধ্যে, এজ, বয়সের মধ্যে, কাস্ট, জাতির মধ্যে, আর ক্রিড, ধর্মের মধ্যে কোনো কিন্তু বিভেদ থাকে না। এবং আর একটা লাইন খুব ভালো করে মনে রাখবে, এবং খুব ভালো কথা বলেছিলেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা মানুষের মধ্যে সুযোগ নিয়ে আসে ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষা করার। অর্থাৎ যখন সবকিছু ভালো চলে তখন মানুষ কিন্তু নিজের আত্মসমীক্ষা করে না। যখন কোনো কিছু খারাপ ঘটে, অর্থাৎ তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তখন কিন্তু বাড়ির থেকে বলবে এই তুই ফাঁকি দিয়েছিলিস, পড়িসনি, এবং নিজের মধ্যেও সেই রিয়েলাইজেশন হবে, আমি যদি ভালো করে একটু পড়তাম, বন্ধু এত নাম্বার পেল, আমি পেলাম না। তাই বলছে অ্যাডভার্সিটি, প্রতিকূল পরিস্থিতি, সেটি কি করে? অলওয়েজ প্রেজেন্ট, সুযোগ করে দেয়, অপরচুনিটিস ফর কিসের? ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি থাকলেই কিন্তু আনসার হবে ইন্ট্রোস্পেকশন। এবং কালাম একটা জিনিস উপলব্ধি করেছিলেন, সেটা হলো কি? ডিভাইন পাওয়ার। তিনি উপলব্ধি করেছিলেন দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, এই পৃথিবীতে কিন্তু একটা ঐশ্বরিক শক্তি বা স্বর্গীয় শক্তি রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজনকে তুলে ধরে ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, দুঃখ, কষ্ট, ব্যর্থতা থেকে কিন্তু আমাদেরকে উদ্ধার করে সেই ডিভাইন পাওয়ার, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, একজনকে তার সঠিক রাস্তা দেখায়। কালাম এই যে তার বাবা যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে কিন্তু তিনি বোঝার চেষ্টা করেছেন। কালাম বলছেন, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাই টু এমুলেট, এমুলেট কথার অর্থ আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেছি, অনুধাবন করার চেষ্টা করেছি, মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে কালামের কোন ফিল্ডের লোক ছিলেন তিনি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আই হ্যাভ এন্ডিয়াভর্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি চেষ্টা করেছি বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, মৌলিক সত্যগুলোকে, রিভেল টু মি বাই মাই ফাদার, যেগুলি আমার বাবা আমাকে বলেছিলেন, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং এটা উপলব্ধি করেছি, দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, একটা কিন্তু ঐশ্বরিক শক্তি রয়েছে। তাহলে তিনি কি উপলব্ধি করেছিলেন? এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার। তিনি তার বাবাকে অনুসরণ করেছিলেন কোথায়? ইন হিজ ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার যে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ক্ষেত্র, সেখানে তিনি তার বাবার বলা কোন জিনিসগুলোকে অনুধাবন করার চেষ্টা করেছিলেন? ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলোতে। এই যে আজকের ক্লাসটি, এবং আরো একটা কোশ্চেন শোনো, ফর পিপল, লোকজন, হু কাম টু মি, কালামের বাবা বলছেন যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস, অসহায় অবস্থায়, আই অ্যাম বাট এ গো বিটুইন, মনে রাখবে, আই অ্যাম বাট এ গো বিটুইন,
আমি কি করি, আমি একজন মধ্যস্থতাকারীর কাজ করি। তিনি একজন মৌলবী ছিলেন। তিনি, তার কাজ কি ছিল, মানুষের সাথে আল্লাহর মধ্যে একটা কানেকশন তৈরি করা। তিনি ছিলেন মধ্যস্থতাকারী, এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট টু propitiate ডমিনিক ফোর্সেস উইথ প্রেয়ার অ্যান্ড অফারিংস। তিনি কি করতেন, লোকজন যারা অসহায় অবস্থায় তার কাছে আসতো, তিনি একজন মধ্যস্থতাকারী কাজ করতেন। তিনি ডমিনিক ফোর্সেস কথার অর্থ অশুভ শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন, কি দিয়ে, প্রেয়ার অ্যান্ড অফারিংস। যে অপশনে থাকবে প্রেয়ার অ্যান্ড অফারিংস সেটি কিন্তু সঠিক অপশন থাকবে। তার বাবার রোল কি ছিল, গো বিটুইন অর্থাৎ মধ্যস্থতাকারী। তিনি কি করতেন, সন্তুষ্ট করার চেষ্টা করতেন কোনগুলোকে, ডমিনিক ফোর্সেস, দানবীয় শক্তি বা অশুভ শক্তিকে। কিসের মাধ্যমে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, তার প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে। এই ছিল আজকের যে এক্সপ্লানেশনটা তোমরা শুনলে, এটি বারবার করে শোনো। এরপরে টপ 50 এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, তোমরা প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারবে, এটি আমার বিশ্বাস। এটা কেমন ধরনের গল্প আমরা বুঝে গিয়েছি, এটা হলো অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। তার কিন্তু আত্মজীবনী, ছেলেবেলার অংশটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। কোথার থেকে, উইংস অফ ফায়ার, সেখান থেকে নেওয়া হয়েছে। তার ফার্স্ট পার্ট হলো স্ট্রং রুটস। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, তাহলে নিশ্চিত থাকতে পারো 40 আউট অফ 40 কিন্তু স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।